জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন দেওয়া হলো তাকে। এর আগে গতকাল কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম তার জামিনের আদেশ দেন। শুনানি শেষে তাকে ৫,০০০ টাকা মুচলেকায় চার্জশিট দাখিল পর্যন্ত জামিন দেওয়া হয়। গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে রাজধানী ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জায়েদ খান সহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। যে সময়টা এই ডেট অফ অকারেন্সটা হয়েছে তখন দেশে উনি ছিলেন না। দ্বিতীয়ত, জুলাই বিপ্লবের সপক্ষে তার কিছু ফেসবুক পোস্ট, এই দুটোই সততা যাচাইয়ের জন্য পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি অর্ডার দেন এবং তার পরিপ্রেক্ষিতে ২২ তারিখের আগেই আজকেই পুলিশ প্রতিবেদন দিয়ে দেয়, which solidifies our ground and the court exercised its discretionary power to grant her the bail. উভয় পক্ষের বক্তব্য তুলে ধরেন এবং তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদনটা সেটা আদালত দেখেন। তো সব কিছু দেখেই আদালত তাকে ৫,০০০ টাকা বন্ডে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ করছে তার কর্মী সমর্থকরা। সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো জড়ো হন বিক্ষোভকারীরা। আজ দ্বিতীয় দিনের মতো চলছে ব্লকেট কর্মসূচি। এ কারণে টানা চতুর্থ দিন বন্ধ আছে নগর ভবন কেন্দ্রিক সেবা কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ না করানো পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানায় আন্দোলনকারীরা। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা। একটি বিশাল মিছিল এসেছে। স্থানীয় সরকার উপদেষ্টা এপিএস মুয়াজ্জেম ইতিমধ্যে তার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তাকে অপসারণ করা হয়েছে। আরো দুর্নীতি যাতে না বের হয়ে আসে এই জন্যই মূলত ইশরাককে দায়িত্ব থেকে তালবাহানা করতেছে। যে এই ভোটের অধিকারকে যদি স্বীকৃতি দেওয়া না হয়, এটার প্রতি যদি শ্রদ্ধাশীল রাখা না হয়, আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল না রাখা যায়, তাহলে আগামীতে যে ভোট হবে সেই ভোট সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না এবং জনতার যে রায় হবে সেই রায়কে এই সরকার প্রশ্নবিদ্ধ করবে। কোর্টের রায় আসছে, এখন আমাদের এই সুন্দর পরিবেশ করে আমাদের সুন্দর নগর ভবন গড়ার আমাদের লক্ষ্য, সেটা আমাদের বাধাগ্রস্ত করতেছে, তা আমরা রুখে দাঁড়াবো। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি দেশে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। একটা গোষ্ঠী চায় নিজেদের স্বার্থে নির্বাচনকে বিলম্বিত করতে। বিচারের নামে যারা নির্বাচন দিতে বিলম্ব করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় ১ বছর সময় লাগে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া, একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন। প্লেনটিতে ৫ শিশুসহ ২৯১ জন আরোহী ছিলেন।
TK713 ফ্লাইটটি সকাল 7টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 291 আরোহী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় ইঞ্জিনে এই আগুনের ঘটনা ঘটে। পরে পাইলট ঢাকার আকাশে কয়েকবার চক্কর দিয়ে সোয়া 8টায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এই ঘটনায় যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার থেকে ভারতে আসা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের পরিচয় যাচাইয়ে 30 দিন সময় বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় নাগরিক দাবি করা ব্যক্তিরা বৈধ কাগজ দেখাতে না পারলে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ এবং নির্বাসনের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে তাদের আইনগত ক্ষমতা প্রয়োগ করতে বলেছে। এছাড়া যারা নির্বাসনের অপেক্ষায় আছেন তাদের জন্য পর্যাপ্ত আটক কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং আসাম রাইফেলসের কাছেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এই দুই বাহিনীর দায়িত্বে রয়েছে। সম্প্রতি রাজস্থান ও গুজরাট থেকে শতাধিক বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়। সচিবালয় ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আওয়ামী লীগ সমর্থিত 44 আমলা ও 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আগামী 31 মের মধ্যে তালিকায় প্রকাশিত এসব আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জানিয়েছে সংগঠনটি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় বলা হয়, তালিকায় প্রকাশিত সকল আমলার বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করতে নির্দেশ দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এদের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে সব সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার কথা জানায় জুলাই ঐক্য। প্রকাশিত তালিকার আলোকে 3 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করার দাবি জানায় জুলাই ঐক্য। কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, গ্রেপ্তার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল, হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল। সুতরাং এটাতে স্পষ্ট যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা এখন লক্ষ্য করি নাই। টানা 5 দিনের কলম বিরতির পর চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দিলেও সার্ভার ডাউন থাকায় ব্যাহত হচ্ছে শুল্কায়নের কার্যক্রম। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা পুরোপুরি কাজে যোগ দেন, তবে সার্ভার ডাউন থাকায় ব্যাহত হচ্ছে শুল্কায়নের কার্যক্রম। অনলাইনে আমদানি রপ্তানি পণ্য, চালানের নথি দাখিল সহ বন্দর ও কাস্টম হাউসের সব কার্যক্রম সার্ভার নির্ভর। সার্ভার ডাউন থাকায় শুল্ক পরিশোধ করতে সমস্যা হচ্ছে। এতে অনেকেই পণ্য ডেলিভারি নিতে পারছেন না। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দরে জমে গেছে কন্টেইনার স্তূপ। দ্রুত সার্ভার সচল করার পাশাপাশি জমে যাওয়া ফাইলের কাজ শেষ করতে কর্মঘণ্টা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সিএনএফ এজেন্টরা। এর আগে গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে কলম বিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হয়। বিকেলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। কলম বিরতির পরে সার্ভার বিরতি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যার কারণে সার্ভারের কারণে সবাই হ্যারাসমেন্ট হচ্ছে। সার্ভারের কারণে কোনো কাজ হচ্ছে না, চেক পাউন্ড করতে পারে না, অ্যাসেসমেন্ট করতে পারে না সার্ভার না থাকলে, গ্রিন করতে পারে না, আর মহোদয় সার্ভার না থাকলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা পেপার অ্যাসেসমেন্ট করতে দেখা যায় 2-3 দিন লেগে গেছে। তারপর আবার পোর্টের ড্যামারেজ প্রায় 4 গুণ। সব দিক মিলে আমরা প্লাস আমদানিকারকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মেধা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের অভিযোগ, গত রোববার আবাসিক হলে ইলেকট্রিক্যাল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। আর ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ক্যাম্পাসে পূর্বের মারামারির ঘটনায় ভিডিও ধারণ ও 26শে মার্চ এক ফেসবুক
পোস্টের সূত্র ধরে বাকবিতণ্ডায় জড়িয়ে মারধর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, হামলাকারীরা এখন ছাত্রদল সমর্থক হলেও আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত বিচার, ক্যাম্পাস ও আবাসিক হলে নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা দাবি জানান। 3 ঘন্টা যাবৎ একটি বদ্ধ রুমে আটকিয়ে নির্যাতন করা হয়েছে। তারপর তাকে ঝাড়ু দিয়ে, স্টাম্প দিয়ে, বোতল দিয়ে পিটানো হয়েছে। প্রতিবাদী কণ্ঠ তুললেই হয় ছাত্রলীগ নয় অন্য কোনো বামপন্থী দিয়ে তাকে বের করে দেওয়া হচ্ছে। 3 মাস আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর আগে একই দাবিতে একাডেমিক কার্যক্রমে অংশ না নিয়ে বিরতি পালন করে আসছিলেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। এতে বন্ধ রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষকদের অভিযোগ, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় তারা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ। স্বাভাবিক পরিবেশে ক্লাসে ফেরার জন্য শিক্ষকরা সবাই উদ্গ্রীব এবং ছাত্ররাও এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি, শিক্ষকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম কর্মসূচি দেওয়ার পরেও 7 কর্মদিবস আমাদের সময় বেঁধে দেওয়া ছিল, তারপরে 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া। অদ্যবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি এবং যে কারণে আজকের এই সংকটময় অবস্থা। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতিকে দুপুরে আদালতে হাজির করেছে পুলিশ। সোমবার রাত 2:30টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, সেজুতিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। লায়লা পারভিন সেজুতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তাকে মনোনীত করে আওয়ামী লীগ। শেরপুরে বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। সকালে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি, এর সঙ্গে যুক্ত হয় উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল। এতে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 10টায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার নিচে। এদিকে হঠাৎ করে নদ নদীর পানি বাড়ায় সতর্ক রয়েছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বন্যা সতর্কতায় সোমবার রাতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। নদীর তীর ও বাঁধ রক্ষায় 8000 জিও ব্যাগ প্রস্তুত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। ইসরায়েলি অভিযানে গাজায় মঙ্গলবার মধ্যরাত থেকে এ পর্যন্ত অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের শহরগুলোতে একযোগে স্থল ও বিমান হামলা চালাচ্ছে আইডিএফ। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। তবে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে দীর্ঘ প্রায় 2.5 মাস ব্লকেট থাকার পর উপত্যকাটিতে 9 ট্রাক ত্রাণ সহায়তা প্রবেশ করেছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে দাবি জাতিসংঘের। গেল 4 দিনে গাজায় 1 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলেও দাবি সংস্থাটির। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই আলোচনায় বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ফোনে কথা বলার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা চুক্তিতে কাজ করতে সম্মত হয়েছেন পুতিন। তাদের এই যুদ্ধবিরতি আলোচনা ভ্যাটিকান সিটিতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ লিওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে কবে নাগাদ শুরু হবে আলোচনা এ বিষয়ে স্পষ্ট করেনি কোনো পক্ষই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।